বিসমিল্লাহির রহমানির রহিম। লাইনুল ইসলাম ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ মঞ্জুর হাসান, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, লাইনুল ইসলাম ডিগ্রি কলেজ, টাঙ্গাইল। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় কিছুটা অংশ পড়াবো। তো প্রথমে একটা ঘূর্ণিয়মান বস্তু সম্পর্কে আমি পড়াবো, যে একটা বস্তু কণা যখন একটা বিন্দুকে বা একটা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, তখন তার মধ্যে কৌণিক বেগ, কৌণিক সরণ, তাৎক্ষণিক কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ ইত্যাদি কাজ করে। সেই সম্পর্কে আগে একটা আইডিয়া দিয়ে নিই। তো কৌণিক সরণটা কি? যখন কোনো একটি বস্তু কোনো একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন একটা সময় ব্যবধানে বস্তুটি বৃত্তের কেন্দ্রে যতটুকু কোণ উৎপন্ন করে সেটাই হলো তার কৌণিক সরণ। চিত্রে আমরা দেখতে পাচ্ছি বস্তুটা প্রথমে এ বিন্দুতে ছিল, সামান্যটি সময় পরে বস্তুটি বি বিন্দুতে গেল। তখন আমরা দেখতে পাচ্ছি বৃত্তের কেন্দ্রে এখানে এ ও বি, এই কোণটাকে আমি থিটা দ্বারা চিহ্নিত করেছি। এই থিটাটাই হলো তার কৌণিক সরণ। কৌণিক সরণের একক কি? রেডিয়ান, ডিগ্রি একটা বললেই হয়। আর কৌণিক বেগটা কি? এই যে বৃত্তাকার পথে আবর্তনরত বস্তুটি প্রতি একক সময়ে যতটুকু পথ অতিক্রম করে সেটাই হলো তার কৌণিক বেগ। আর কৌণিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করব? মনে করি বস্তুটি টি সময়ে থিটা কোণ উৎপন্ন করলো, তাহলে আমরা কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কি লিখব? থিটা বাই টি। মনে করি তারপর আর একটু সময় ব্যবধানে বস্তুটি এই সি বিন্দুতে গেল, তাহলে এইটুক যদি থিটা কোণ হয়, সেই তুলনায় এই কোণটুকু কি? সামান্য একটা কৌণিক সরণ ডেল থিটা, সময়ের ব্যবধানটা কি? ডেল টি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কি লিখব? ডেল থিটা বাই ডেল টি। আমি যদি এটাকে তাৎক্ষণিক কৌণিক বেগ আকারে লিখতে চাই, তাহলে আমার সময়টা হবে শূন্য সময়ের কাছাকাছি। অর্থাৎ সংজ্ঞাটা হলো শূন্য সময়ের কাছাকাছি কোনো একটা বস্তুর প্রতি একক সময়ের অতিক্রান্ত কৌণিক সরণটাই হলো তার তাৎক্ষণিক কৌণিক বেগ। তাহলে সেই ক্ষেত্রে আমাকে তাৎক্ষণিক কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কি লিখতে হবে? লিমিট, সময়ের লিমিটটা কত? শূন্যের কাছাকাছি, ডেল থিটা বাই ডেল টি। যখন আমি লিমিটটা এটার মধ্যে বসায় দেব, তখন সেটা হয়ে যাবে ডি থিটা বাই ডিটি। কৌণিক বেগ এবং তাৎক্ষণিক কৌণিক বেগ প্রত্যেকটারই একক একই, অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড, ডিগ্রি পার সেকেন্ড, গ্রেডিয়ান পার সেকেন্ড, যেটা লেখো সবগুলাই সঠিক। আর তাৎক্ষণিক কৌণিক ত্বরণ কি? যে বৃত্তাকার পথে আবর্তনরত একটা বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারটাই হলো কৌণিক ত্বরণ। জিনিসটা কিরকম? যেমন যখন বস্তুটা এ বিন্দুতে ছিল, তখন ধরলাম তার কৌণিক বেগটা ছিল ওমেগা আই। যখন বি বিন্দুতে গেল, তখন তার কৌণিক বেগ ধরলাম আমি ওমেগা এ। সময়ের ব্যবধানটা ছিল টি। তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখব? কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল টু কত? ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই টি। আমি যদি এটা ক্যালকুলাস পদ্ধতিতে লিখতে চাই, তাহলে আমি লিখতে পারি আলফা ইকুয়াল টু ডেল ওমেগা বাই ডেল টি। আর আমি যখন তাৎক্ষণিক কৌণিক ত্বরণ আকারে লিখতে যাব, তখন সেই একই কথা, অর্থাৎ শূন্য সময়ের কাছাকাছি যে কৌণিক ত্বরণ সেটা হলো তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখব? আলফা ইকুয়াল টু কত? ঠিক একই স্টাইলে লিমিট ডেল টি টেন্ডস টু 0
ডেল ওমেগা বাই ডেল টি। যখন লিমিটটা আমি বসিয়ে দেবো তখন সেটা হয়ে যাবে ডি ওমেগা বাই ডিটি। একক হবে, আমি একটা একক লিখে দিই, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, তারপর ডিগ্রি পার সেকেন্ড স্কয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার লিখলেই হবে। তো আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হলো কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, তারপরে কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্কে জিনিসগুলো আমি দেখাবো। তাহলে ফার্স্ট টাইম রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক দেখাবো। অর্থাৎ রৈখিক বেগকে আমরা সবাই জানি ভি, কৌণিক বেগকে আমরা সবাই জানি ওমেগা। সম্পর্ক দেখাবো ভি ইকুয়াল টু আর ওমেগা। ভিটা রৈখিক বেগ, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। এখানে তো ধরি এটা একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথ। তো বস্তুটা প্রথমে এখানে ছিল, বস্তুটা ওমেগার সমকৌণিক বেগে ঘুরছে। বস্তুটা সম্পূর্ণ পথ পুরোটা ঘুরে এখানে আসলো, তাহলে সেখানে আমার পর্যায়কাল হলো ক্যাপিটাল টি এবং আমার মোট কৌণিক সরণ হলো 1 পাই আর এই 1 পাই 2 পাই। তাহলে আমি কি লিখতে পারি, যে একটু আগে তোমাদের দেখাইছিলাম যে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কত, থিটা বাই ডি, শিখাইছিলাম তোমাদের। তাহলে এখন আমরা লিখি এখানে আমার কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কত, থিটাটা কি কৌণিক সরণ। তাহলে বৃত্তের জন্য আমার মোট কত কোণ হলো, পুরো একবার ঘুরে আসলে 2 পাই, আর একবার ঘুরে আসার সময়কে পর্যায়কাল বলে, সেটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। তাহলে ওমেগা ইকুয়াল টু কত, 2 পাই বাই ক্যাপিটাল টি। এখান থেকে আমরা ক্যাপিটাল টি এর মান বের করে রাখলাম 2 পাই বাই ওমেগা, এটা ইকুয়েশন নাম্বার 1। আবার এই বস্তুটা ক্যাপিটাল টি সময় তো পুরো পরিধিটা একবার ঘুরে আসলো, তাহলে বস্তুটির রৈখিক সরণ কত, রৈখিক সরণটা হয় বৃত্তের পরিধির উপর, আর কৌণিক সরণ হয় বৃত্তের কেন্দ্রে, এটা মনে রাখা। তাহলে সেই ক্ষেত্রে আমার রৈখিক বেগ ভি ইকুয়াল টু কত, আমার রৈখিক সরণ কত হলো তার পরিধির সমান। তাহলে পরিধি কত 2 পাই আর, তাকে আমরা সমান কি দিয়ে ভাগ দিলাম। তাহলে এখানে আমার ক্যাপিটাল টি ইকুয়াল টু কত, 2 পাই আর বাই ভি, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে এটাও ক্যাপিটাল টি, এটাও ক্যাপিটাল টি, তাহলে একই হলো। তাহলে আমরা কি পাইলাম, 2 পাই আর বাই ভি ইকুয়াল টু কত, 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই দুই সাইডটা আমরা কেটে দিতে পারি। তাহলে আমার কি হলো, ভি ইকুয়াল টু আর ওমেগা। এইটা হলো আমার রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তো এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এরপরে আমি দেখাবো রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। তাহলে রৈখিক ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। তাহলে এ ইকুয়াল টু কত, আর আলফা, এটা আমরা দেখাবো। তাহলে আমরা করি, আমরা একটু আগে প্রমাণ করলাম ভি ইকুয়াল টু আর ওমেগা, আমরা এই মাত্র দেখলাম। এখন এটাকে আমরা ডি ডিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে করি ডিভি বাই ডিটি ইকুয়াল টু কত, আর ডি ওমেগা বাই ডিটি প্লাস ওমেগা ডিআর বাই ডিটি। কিন্তু বৃত্তাকার কথা, আবর্তনরত বস্তুটা তো আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরতেছিল, যেখানে ব্যাসার্ধটা কি ফিক্সড। তাহলে তোমরা জানো কোনো কনস্ট্যান্ট রাশিকে কি ডিফারেন্সিয়েশন করা যায় না, কাজে এই মানটা কি 0। তাহলে আমরা কি করব, ডিভি বাই ডিটি মানে কি, ত্বরণে আর তো আরই, আর কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। তাহলে এ ইকুয়াল টু আর আলফা হয়ে গেল। তাহলে আমরা সংক্ষেপে কি মনে রাখবো, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হলো ভি ইকুয়াল টু আর ওমেগা,
আর রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক হলো a ইকুয়াল টু r আলফা। অর্থাৎ রৈখিক বেগের জায়গায় রৈখিক ত্বরণ, কৌণিক বেগের জায়গায় কৌণিক ত্বরণ, আরটা ঠিকই থাকবে। সংক্ষেপে মনে রাখবেন, দুটোই অঙ্কের জন্য লাগবে। এরপর আমরা পড়ব কৌণিক ভরবেগ এবং ত্বরণ। তো কৌণিক ভরবেগটা আমরা বুঝি আগে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। কৌণিক ভরবেগকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এন দ্বারা। তো আমি একটু ছবি এঁকে বুঝাই। মনে করি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে একটা বস্তু কণাকে আমরা ঘোরাচ্ছি। ধরি এই বস্তু কণাটার ভর হচ্ছে এম, বস্তু কণাটার বেগ হচ্ছে ভি, তাহলে তার ভর বেগ পি ইকুয়াল টু কত? এম পি। এখন বস্তুটার উপর ভর বেগ কাজ করতেছে, ছবিটা বস্তুটার ভর হচ্ছে এম, তার বেগ হচ্ছে ভি, তাহলে তার ভর বেগ হচ্ছে এম ভি। এটা হলো ব্যাসার্ধ আর, তার ভর বেগটা কাজ করতেছে তার গতিপথের স্পর্শক বরাবর, অর্থাৎ পি কাজ করতেছে এই বরাবর। তাহলে পি কাজ করতেছে এই বরাবর, আর কাজ করতেছে এই বরাবর, তাহলে আর আর পি এর অন্তর্ভুক্ত কোণকে আমরা ধরলাম থিটা। তাহলে আমার কৌণিক ভরবেগ কি? যে বৃত্তাকার পথে আবর্তনরত কোন একটা বস্তুর ব্যাসার্ধ ভেক্টর আর এবং উহার উপর প্রযুক্ত ভরবেগ পি এর ভেক্টর গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ এর ইকুয়াল টু কত? আর প্লাস পি। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি ভেক্টর গুণ অনুসারে, এর ইকুয়াল টু কত? আর পি সাইন থিটা। এখানে থিটাটা কি? আর এবং পি এর অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ আরটা আমার এই বরাবর, আর এবং পি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। একক কি? তারপর আমি দেখাবো টর্ক। তাহলে টর্কটা কি? আমি এই ছবিটাই ব্যবহার করব। যে মনে করি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে একটা বস্তু কণা ঘুরতেছে, বস্তুটার উপর ক্রিয়াশীল বল হচ্ছে এফ। তাহলে এখানে আর এবং এফ এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। তাহলে আমি টর্কের সংজ্ঞা কি বলবো? যে বৃত্তাকার পথে আবর্তনরত কোনো একটা বস্তুর ব্যাসার্ধ ভেক্টর আর এবং উহার উপর প্রযুক্ত বল এফ এর ভেক্টর গুণফলকে বলা হয় টর্ক। টর্ক ইকুয়াল টু তাহলে কি হলো? আর ক্রস এফ। এটা যদি ভেঙে লিখি ভেক্টর গুণনীয় অনুসারে, টর্ক ইকুয়াল টু কত? আর এফ সাইন থিটা। একক কি? নিউটন মিটার। তাহলে এখন আমি এই কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক দেখাবো, আবার টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক দেখাবো। তো মনে করি কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হলো এল ইকুয়াল টু আই ওমেগা। এলটা কি? কৌণিক ভরবেগ, আইটা হচ্ছে জড়তার ঘনক, আর ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। তো মনে করি যে একটি বস্তু কণা এই আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে এই ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। অথবা আমরা যদি মনে করি যে একটি বস্তু কণা ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, ধরি ওই বস্তু কণাটার কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তো এখানে তো অসংখ্য কণা আছে, তা আমরা বিভিন্ন কণার ভর ধরে নেই M1, M2 ইত্যাদি ইত্যাদি
অক্ষ থেকে বা ওই কেন্দ্রবিন্দু থেকে তাদের লম্বিক দূরত্ব ধরি r1 r2 r3। তাহলে আমি ধরি প্রথম কণাটার ভর m1, তার অক্ষ থেকে লম্বিক দূরত্ব ধরি r1, দ্বিতীয় কণাটার ভর ধরি m2, অক্ষ থেকে তার লম্বিক দূরত্ব r2, তৃতীয় কণার ধরি m3, অক্ষ থেকে তার লম্বিক দূরত্ব ধরি r3, ইত্যাদি ইত্যাদি কোটি কোটি কণা আছে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা কণার কৌণিক ভরবেগ বের করব। একটু আগে আমরা পাইছি যে l কি পাইছি, যে r ক্রস p পাইছি আমরা। তাহলে আমরা প্রথম কণাটার কৌণিক ভরবেগ বের করি। ধরলাম এটা স্মল l1, তাহলে আমরা কি লিখব, r এর জায়গায় r1, p তো ভরবেগ, তাহলে প্রথমটার ভর m1, বেগ হলো v1। তাহলে r1 তো r1 m1, তোমরা রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক পাইছো, v r ওমেগা। সেই সূত্র অনুসারে আমি লিখতে পারি r1 ওমেগা। প্রত্যেকটা কণার কৌণিক ভরবেগ কৌণিক বেগ কিন্তু সমান। দ্বিতীয় কণাটার যদি কৌণিক ভরবেগ বের করি, তাহলে আমরা r2 m2 v2, তাহলে আমার কি হচ্ছে r2 m2 v2 এর জায়গায় r2 ওমেগা। তাহলে আমি এখানে লিখতে পারি m2 r2 স্কয়ার ওমেগা, এটাও লিখতে পারি m1 r1 স্কয়ার ওমেগা। এইভাবে চলতেই থাকবে প্রত্যেকটা কণার কৌণিক ভরবেগ। তাহলে সবকটা কণার কৌণিক ভরবেগ যদি আমি যোগ করে দেই, তাহলে আমি এই বস্তুটার মোট কৌণিক ভরবেগ পেয়ে যাব। তাহলে ওর মোট কৌণিক ভরবেগ l কত, l1 প্লাস l2 প্লাস তাহলে আমার প্রত্যেকের মধ্যে ওমেগা আছে, তাহলে আমি ওমেগাটা কমন নিলাম। তাহলে আমার কি রইল m1 r1 স্কয়ার প্লাস l2 r2 স্কয়ার প্লাস ডট ডট। তাহলে আমার কি হলো ওমেগা সামেশন অফ mi ri স্কয়ার, তার মানে কি ওমেগা i। তাহলে আমার হয়ে গেল l কত i ওমেগা, অর্থাৎ কৌণিক ভরবেগটা কি হচ্ছে জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফলের সমান। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে বাকিগুলো দেখানোর চেষ্টা করব। স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে।